হ্যালো ভাই লোক, আমার নাম শুভম শীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার লেকচার নাম্বার 2। ঠিক আছে, যেখানে আমরা পড়বো হচ্ছে কি পড়বো আজকে ভাই? এত তাড়াতাড়ি নো 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 এত তাড়াতাড়ি দাদা, তুমি আস্তে আস্তে পড়াও। হ্যাঁ, ডোন্ট বি টু মাচ সিরিয়াস অ্যাবাউট পড়াশোনা। ঠিক হ্যাঁ, কি আজকে কি পড়বো আগে বলে নি, তারপর তোমাদের সাথে গল্প টল্প করছি। আজকে কি পড়বো? তড়িৎ বিশ্লেষণ। কালকে যেটা তোমাদেরকে বলেছি যে কি কি হয়, জিনিসপত্র হয়, আজকে ওটাকে আরও একটু ভিতরে ডিপ ড্রাইভ করবো। ঠিক আছে, এবং কি তড়িৎ বিশ্লেষণে কি কি কাজকর্ম হয়, তড়িৎ বিশ্লেষণটা আমরা করছি কেন, এটা করার কারণটা কি, সেসব আজকে শিখবো। ঠিক আছে, তো বলো তোমাদের জীবনে কি চলছে? প্রেম টেম করছো? ভালো আছো জীবনে? পুরো পারফেক্ট? হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে? পুজোতে খুব ভালো ঘুরতে গেছিলে জানি আমি। দাদা আজকে সেই পুজো সেই আগের বছর চলে গেছে, অনেকদিন আগে। তুমি আজকের বলছো? আমার মনে হলো এখন মুখ দিয়ে বেরিয়ে গেল তাই বলছি। কিন্তু আমি জামাটাকে চেঞ্জ করে দিচ্ছিলো, আমি আজকের দুটো ভিডিও রেকর্ড করছি। কালকেও এই ভিডিওটা এই জামাটা পরে রেকর্ড করছিলাম, আজকেরও। দাঁড়াও এক সেকেন্ড, আমি জামাটাকে একবার টুক করে চেঞ্জ করে দিই। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের অন্য ডে। হ্যাঁ, তো জামা চেঞ্জ করে চলে এসেছি। আজকের কালকের অন্য দিন ছিল, আজকে অন্য দিন। ঠিক আছে, হ্যাঁ, তো দিন চেঞ্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখেছো তো, এটাকে বলে টেকনোলজিয়া। ঠিক আছে, তো সব মজা হচ্ছে, হাসি মজা হচ্ছে, সব খুব ভালো কথা, সাবাস। আজকের যেটা তোমাদের কথা, যেটা আমি বলার, আজকের পড়াশোনাটা একটু গম্ভীর বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, সরি আজ একটু গম্ভীর বিষয়ে আলোচনা হবে। কি গম্ভীর বিষয়? একটু রিয়াকশান আসবে। ঠিক আছে, একটু ভয় ভয় লাগবে। আজ কিন্তু আমি আছি, ডোন্ট টেক চাপ। আমি শুভম, হ্যাঁ তো ওই বলে না ধোনি, হ্যাঁ তো মুমকিন, হ্যাঁ কীরকম কিছু একটা বলে না, সেরকম আমি আছি, তো কোনো চাপ নিয়েছি মানে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, শুধু তোমাদের একটু পড়তে হবে। আজকের লেকচারটা একটু বড় হবে দাদা, বলে দিচ্ছি, কারণ আজকের এই পুরো ইউনিটটা আজকে পুরো শেষ করবো। ঠিক আছে, আমরা দুদিনের ওই যে 100 দিনের কাজ হয়, আমরা দুদিন করে প্রত্যেকটা কাজ করছি। ঠিক, তো চলো, অনেক বাউল ঠাওয়াল হলো, অনেক কথাবার্তা হলো, তো চলো এবার পড়াশোনা স্টার্ট করা যাক। কালকে আমি তোমাদের বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেটা বলিনি, কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় শেষে বলেছিলাম। তো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেটা এখন আগে প্রথমে লিখিনি। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে লিখে নি, দেখি কাকে বলে। গলিত যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিতে। কিছু বুঝতে পারেন, আমি আবার লিখছি, তাকে বুঝতে পারবে। যে পদ্ধতি দয় ধরে না, পদ্ধতি স্পেলিং কি ভাই? দয় ধরে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎ চালনা করে কই গেল, মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে আরেকটা পেন, ও পকেট তো ভাই দাঁড়া, ও একটু এখানে আছে। কি পদার্থের তড়িৎ বিয়োজন, এটা কি কথা? হ্যাঁ, তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থের সৃষ্টি, নতুন পদার্থ উৎপন্ন করা হয়।
উৎপন্ন করা হয় তাকে তড়িৎ সেই পদ্ধতিকে বা তাকে, কারণ এখানে আমরা সেই পদ্ধতি লিখে দিয়েছি, তাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ বলা হয়। বলা হয়, বোঝা গেছে? লাস্ট লাইনটা কি খারাপ লিখেছি? কোনো অসুবিধা নেই। কি বলছে? যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, মানে জলে যে গুলছিলাম সেই কালকে দেখাচ্ছিলাম তোমাকে, আবার দেখাতে পারি। আমার কাছে এখনো কালকের না, আজকেই আসলে আমি সকালবেলা রেকর্ড করছিলাম, এখন আবার রেকর্ড করছি। এই যে দেখো জলটা সেই হলুদ হয়ে গেছিলো, এই দেখো এখন ক্লোরিন এগুলো। তোমাদেরকে কী করে বোঝাবো? তোমরা দেখতে পাবে না আমি জানি। এটাকে যদি আমি এখন ডোবাই, এটা হচ্ছে গিয়ে তোমাকে কি করে বোঝাবো এখন? বোঝাবো, তোমরা দেখতে পাবে না। এই যে আবার বাবলস উঠছে, ঠিক আছে? ওই কি বলছে? যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটার মধ্যে জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি আছে? NaCl আছে, আমি বললাম খাদ্য লবণ, ঠিক আছে? পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করি, এটা তড়িৎ চালনা করছি। তড়িৎ চালনা করার জন্য আমি এই ব্যাটারিটাকে ইউজ করছি। তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন মানে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যে ভাঙছে, আয়নীভবন হচ্ছে, তোমাকে বলেছিলাম আয়নে ভেঙে যাচ্ছে। তড়িৎ বিয়োজন ঘটানোর পরে কি হচ্ছে? নতুন পদার্থ উৎপন্ন করছে। তোমাকে কালকে বলেছিলাম যে এইখানে Cl2 উৎপন্ন হচ্ছে, আর Na উৎপন্ন, মানে সোডিয়াম উৎপন্ন হচ্ছে, সোডিয়াম অণু উৎপন্ন হচ্ছে, প্লাস Cl2ও উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তোমাকে কালকে বলেছিলাম, মনে করো। মানে এইখানে না, যদি গলিত আমি NaCl যদি ব্যবহার করি তাহলে, কিন্তু এখানে Cl2 তো উৎপন্ন হচ্ছে, এটা পুরো শিওর, ঠিক আছে? বা ক্লোরিন, নতুন পদার্থ উৎপন্ন করা হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। বোঝা গেছে কাকে তড়িৎ বিশ্লেষণ বলে? হ্যাঁ, এবার তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য কি কি? একটা তোমাকে কালকে বলেছিলাম ভোল্টামিটার কাকে বলে, তড়িৎদ্বার কাকে বলে, সেসব বলেছিলাম। সেগুলো একটু ডেফিনেশনগুলো দাদা আমাকে একটু বলে দাও, সেগুলো লিখবো এখন ডেফিনেশনগুলো। হ্যাঁ, না তোমাদের ডেফিনেশনগুলো তোমরা যদি আমি বলি না শুধু বই দেখে দেখে করবে, তাহলে তোমরা নতুন করে দেবে। কি ভোল্টামিটার? কি ভোল্টামিটার? ভোল্টামিটার কাকে বলে? ভোল্টামিটার যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে, কি বলে? ভোল্টামিটার। কি বলছে? যে পাত্রটা, এই পাত্রটাকে, এই যে এখন যে পাত্রটা, এখানে আমার অন্য একটা সাইন আছে, হ্যাঁ, এই পাত্রটাকে বলা হয় হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষক, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ভোল্টামিটার, ঠিক আছে? এই যে পাত্র, এই গ্লাসটাকে এখন এখানে আমাদের তড়িৎ কি বলে? ভোল্টামিটার। ঠিক, যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে বা আমি এটা লিখছি না, ভোল্টামিটারের ডেফিনেশনটা খুব সোজা, তার জন্য আমি লিখছি না। জলে দ্রবীভূত কি বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে, ঠিক আছে? তাই এটাকে আমি লিখছি না, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আমি লিখবো ক্যাথোড আর অ্যানোড। এবার হচ্ছে তড়িৎদ্বার কাকে বলে? এই আমার কাছে, যেহেতু আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার পেরেকটা আমার কাজ করছে না, ঠিক আছে? এই দুটো পেরেক আমার কাছে ছিল, এই দুটোকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতাম, কিন্তু আমার পেরেকগুলো দিয়ে যেহেতু অনেক মানে জং পড়া, তার জন্য কাজ করছিল না, ঠিক আছে? আমার কাছে এখন তড়িৎদ্বার কোনগুলো? এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, ঠিক আছে? এই দুটো তড়িৎদ্বার, ঠিক আছে? এটাকে আমরা তড়িৎদ্বার হিসেবে এখন ইউজ করছি। তো তড়িৎদ্বার কাকে বলে? তড়িৎদ্বার ইংলিশ, এটা কিসের তড়িৎদ্বার? বেশিরভাগ আমরা কিসের ইউজ করব? গ্রাফাইডের তড়িৎদ্বার। কি ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী পাত, যেমন গ্রাফাইট দ্বন্দ্ব আংশিক ডুবিয়ে রেখে তার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ চালনা করা হয়। এই পাত বা দণ্ড দুটোকে তড়িৎদ্বার বলে। কি বলছে? ভোল্টামিটারে তোমরা জিতে পারো তড়িৎদ্বার কাকে বলা হয়। ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে
তড়িৎ বিশ্লেষ্য বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পাত তড়িৎ সুপরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পাত্র হয়ে গেল মধ্যে পদার্থের মধ্যে দুটি লিখি, এখানে দুটি তড়িৎ সুপরিবাহী পদার্থের পাত সুপরিবাহী পদার্থ কিরকম, যেরকম গ্রাফাইট, এখানে তুমি লিখতে পারো গ্রাফাইট, ঠিক আছে, পদার্থের পাত, যেমন গ্রাফাইট দণ্ড পাত, যেমন এখানে লিখতে পারো। তারপরে সরি আমি একটু তাড়াহুড়োতে আছি, কারণ আজকে 25 সিলেবাস মানে অনেকটা কমপ্লিট করতে হবে। যেমন গ্রাফাইট দণ্ড কে আংশিক, ওই দেখো জলটাতে তো আমি এটা আংশিকই ঢোকাচ্ছি, পুরো ডুবিয়ে দিচ্ছি না, তাই না, পুরো মাটি অব্দি ঠেকিয়ে দিচ্ছি না, তাই এটাই আংশিক ডোবানো বলে। কি বলছে, আংশিক কই গেল, মধ্যে আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষ্যে তাদের মধ্যে থেকে তড়িৎ পরিবহন করা হয় তাকে কি বলা হয়, তড়িৎদ্বার বলা হয়। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য, পরীক্ষা এগুলো দিতে পারে, তাই এখন আমি এগুলো তাড়াতাড়ি বলে পালিয়ে যাচ্ছি। ঠিক আছে, সাবাস, মানে পালিয়ে যাচ্ছি না কোথাও, তাও বলছি তাড়াতাড়ি বলে আমি এটা কভার করে নিচ্ছি। ঠিক, নেক্সট কি অ্যানোড কাকে বলে আর ক্যাথোড কাকে বলে? আয়ন কাকে বলে তোমাদেরকে আগের দিন বলেছি, অ্যানোড আর ক্যাথোড কাকে বলে। এবার আমাকে একটু আঁকাউকি করতে হবে। অ্যানোড আর ক্যাথোডটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমরা কালকে এঁকেছিলাম কালো কালির পেনটা ব্যবহার করি এখানে। এইটা আমাদের হচ্ছে গিয়ে এই যে বিকারটা বা যে পাত্রটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় ভোল্টামিটার। ঠিক আছে, এই দুটোকে কি বলা হচ্ছে, তড়িৎদ্বার। ঠিক, হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দুটোকে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করি, এটা পজিটিভ এটা নেগেটিভ। ঠিক আছে, এই যে ব্যাটারিটা আমরা এখানে ব্যবহার করেছি। নেক্সট কি হ্যাঁ, এবার এর ভিতরে আর জল থাকে, জল না, ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা থাকে এর ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা থাকে। ধর যে NaCl আছে, Na+ আর Cl- এগুলো আছে। এবার এখানে অ্যানোড আর ক্যাথোড কি হয়, অ্যানোড কোনটাকে বলে, যেটা ব্যাটারির পজিটিভ সাইডের সাথে যখন যেটা যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। যেটা ব্যাটারির পজিটিভ সাইড বা বাঁদিকে, যেটা আমি কিরম মনে রাখি তোমাদেরকে বলছি একটু পরে, তার আগে আমি তোমাদের বলছি যেটা অ্যানোড। প্রথমে কি লিখবো, অ্যানোডের ডেফিনিশন। অ্যানোড, কালকে আমরা অ্যানায়ন আর ক্যাটায়ন পড়েছিলাম, আজ অ্যানোড আর ক্যাথোড পড়বো। দুটো কিন্তু আলাদা, অ্যানায়ন আর ক্যাটায়ন আলাদা, অ্যানোড আর ক্যাথোড আলাদা। ঠিক আছে, কোনো চাপ নেবে না। কি বলেছিলাম, অ্যানায়ন কাকে বলে,
যারা নেগেটিভ চার্জ হয়, ঠিক আছে, তাদেরকে বলে অ্যানায়ন। আর ক্যাটায়ন কাকে বলে? ওন, এটাই ওন টোন যখন থাকবে তখন এটা ভাববে। অ্যানায়ন কাকে বলে? যে পরমাণুগুলোর মাথায় নেগেটিভ চার্জ হয় তাকে বলা হয় অ্যানায়ন। আর ক্যাটায়ন কাকে বলে? যে পরমাণুগুলোর মাথায় পজিটিভ চার্জ থাকে তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়নের এক্সাম্পল কি? সোডিয়াম প্লাস, Na+, তারপরে হচ্ছে গিয়ে Cu2+, এগুলো হচ্ছে গিয়ে ক্যাটায়নের এক্সাম্পল। আর অ্যানায়নের এক্সাম্পল কি? অ্যানায়নের এক্সাম্পল হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, অ্যানায়নের এক্সাম্পল হচ্ছে গিয়ে Cl-, তারপরে SO4 2-, এগুলো হচ্ছে গিয়ে কি? অ্যানায়ন। এবার আমরা কি বলছি? অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড কাকে বলে? ব্যাটারির ডিজাইন, এখানে কি ডেফিনেশন লেখা আছে? যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ, হ্যাঁ ঠিক, আমি যেটা বলছিলাম সেটাই। এখানে একটু ভালো ভাষায় লেখা আছে তাই এটাকে আমি ফলো করছি। কি লেখা আছে এখানে? যে তড়িৎদ্বারটি, এটা স্পেলিং কি? তড়িৎদ্বার না, এটা না, দয়। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক কই গেল? ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলা হয়? অ্যানোড বলে। তাকে অ্যানোড বলে। তাহলে কি অ্যানোড কাকে বলে? যেগুলো পজিটিভ বা যেগুলো কি বলে, ব্যাটারির ধনাত্মক মেরু, এটা হচ্ছে ধনাত্মক মেরু। হ্যাঁ, তাহলে যে তড়িৎদ্বারগুলি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? অ্যানোড। ক্যাথোড কাকে বলে দাদা? তাহলে অ্যানোড কোনটা এখানে? এটা হচ্ছে কি অ্যানোড। হ্যাঁ, এবার কি ক্যাথোড কাকে বলে? ক্যাথোড বলে হচ্ছে গিয়ে যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে, এই ক্যাথোড বলে। তাকে ক্যাথোড বলে। বুঝে গেছে? সব কথা সেম, বুঝতে পেরেছো? তাহলে ক্যাথোড এখানে কোনটা? ক্যাথোড হচ্ছে গিয়ে ডান দিকের এটা। বোঝা গেছে? ঠান্ডা মাথায় আঁকবে এরকম, আমি এরকম এঁকে দেখাচ্ছি, এরকম ভাই এঁকে দেখাবে। এবার এখানে দেখাতে পারো, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ভোল্টামিটার, ঠিক আছে? আর কিছুই নেই, ঠিক আছে? অ্যানায়ন ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে অ্যানায়ন বলে, ঠিক আছে? অ্যানায়ন না, আয়ন বলে। ঠিক হয়েছে? হ্যাঁ, এবার তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়? কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়। কালকে তার জন্য লেকচারটা ওই 1 ঘন্টার, নাহলে আমি কালকে কিছু বেসিক জিনিসপত্র পড়িয়েছিলাম, কালকে কিছু ছিল না। আমি এটা দুবার করে, কালকে একবার পড়িয়েছি, আবার সেম জিনিস আজকে আবার পড়াবো, ঠিক আছে? তো চলো করি, কি করতে চাইছি চলো দেখি। দেখো, আজকে আবার সেম জিনিস পড়াবো, কালকে যেটা পড়িয়েছিলাম। মানে এই যে আমি যে এই গ্লাসের মধ্যে কি হচ্ছে, কালকে আমি তোমাকে একবার বুঝিয়েছিলাম, আবার আজকে বোঝাবো, ঠিক আছে? আজকেরটা আরো কি হবে, ইজি হবে কালকেরটার থেকেও। কালকে আমি আমার এই জলের গ্লাসের মধ্যে কি হচ্ছে সেটাও বুঝিয়েছিলাম কালকে, ঠিক আছে? কিন্তু আজকের আমরা কি করব? আজকে আমরা এমনি নর্মাল NaCl কে যদি গলিত অবস্থায় যদি রাখা হয় তাহলে কি হয় সেটা প্রথমে বুঝবো, তারপরে আয়নীয় ভবন। দেখো, ধরো যে এটা আমাদের বিকার, বারবার এখানে বিকার ঠিক রাখতে হবে, ঠিক আছে? যদি তোমাদের বোঝানোর জন্য। দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটু দেখে আসি। ভিডিওটা হচ্ছে তো, নাহলে আমাকে আবার শুট করতে হবে। হ্যাঁ, এবার প্রথমে পড়বো হচ্ছে কি আমরা বলতো খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, প্রথমে একদম প্রথম
গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, কালকে এটা আমরা করিয়েছিলাম, আবার আজকে করবো। ঠিক, দেখো আমরা কি করছি। প্রথমে একটা বিকার বানাবো, বড় করে বানাচ্ছি যাতে তোমরা আরো অনেক ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, প্রথমে একটা বিকার বানালাম, তার মধ্যে দুটো ওই তড়িৎদ্বার ডোবালাম। ওই যে আমি দেখো তোমাদের জন্য আরেকটা সিস্টেমে বানিয়ে রেখেছিলাম যাতে ওই তড়িৎদ্বারগুলো যাতে বোঝা যায়। ঠিক আছে, মানে তড়িৎদ্বারটা যদি পেরেকটা যদি আমার ওয়ার্ক করে যেত তাহলে হতো ঠিকঠাক। এই যে এই জিনিস এরমভাবে আমি তড়িৎদ্বারগুলোকে দাঁড় করাতাম। ঠিক আছে, কালকে কারণ যেহেতু এইগুলো পেরেকগুলো জং করা হয়ে গেছিলো সেটাকে আমি ইউজ করতে পারিনি কালকে। এবার দেখো নেক্সট কি, এগুলোকে কি বলে? তড়িৎদ্বার। আবার এই তড়িৎদ্বারের সাথে আবার কি অ্যাড করতে হবে? আমাকে ব্যাটারি অ্যাড করতে হবে দাদা। তো ব্যাটারিটা নীল রং দিয়ে অ্যাড করে দিই। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে যেটা যোগ হয়েছে সেটাকে কি বলা হয়? অ্যানোড। আর এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর নেগেটিভের সাথে যেটা যোগ হয়ে গেছে সেটাকে কি বলা হয়? ক্যাথোড। মনে থাকবে। দেখো প্রথমবার মনে থাকবে না, বারবার আমরা জিনিসপত্র এইগুলো করবো, এটা 3-4টে রিয়াকশন আমরা করবো, তখন দেখবে মনে থেকে যাবে। ঠিক আছে, আরে কি করছি আমরা? এই যে এখানে গলিত NaCl দিচ্ছে, কি গলিত NaCl পাঠাচ্ছি। তাহলে কি আছে এখানে? Na+ আর Cl-। ঠিক আছে, দেখো তাহলে একদম ফার্স্ট রিয়াকশন কি হচ্ছে? একদম প্রথমে কি হচ্ছে? ওই যে কি বলে আমাদের NaClটা যখন গলানো হচ্ছে, হিট দিচ্ছে আমরা NaClকে যখন, এটা হিটের সাইন। ঠিক আছে, প্রায় 820 ডিগ্রি সেলসিয়াসে যখন দিচ্ছে তখন এটা কিসে ভাঙছে? আয়নিত হচ্ছে, আয়নীভবন হচ্ছে। এই যে এটা যে আয়নীভবন, তোমাকে কোশ্চেন করতে পারে আয়নীভবন কাকে বলে। ঠিক আছে, কোশ্চেন করতে পারে আয়নীভবন কাকে বলে। আয়নীভবন কাকে বলে? গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়, একেই বলা হয় আয়নীভবন। ঠিক আছে, আয়নীভবনটা একটু লিখে নাও প্লিজ। কি আবার বলছি আমি, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হওয়াকেই আয়নীভবন বলা হয়। বোঝা গেছে? তাহলে কি এটা এবার প্রথমে কি হচ্ছে? আয়নীভবন। তাহলে কি হচ্ছে? প্রথমে Na+ আর Cl- কনভার্ট হচ্ছে। Na+ মানে জলে যাবার পরে বা গলিত, এই যে এইটার মধ্যে এইগুলো যেটা এঁকেছি এটা কি গলিত NaCl। তাহলে কি হচ্ছে? Na+ আর Cl-। এবার কি হচ্ছে দেখো, এইটা পজিটিভ তড়িৎ, এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ। বা এটা হচ্ছে গিয়ে অ্যানোড, এটা ক্যাথোড। এটা কি অ্যানোড, এটা কি ক্যাথোড। বারবার বলছি, নাহলে এটা কিন্তু প্রচুর গোলায়, তার জন্য আমি বলছি ক্যাথোড। ঠিক, এবার এখানে কি হচ্ছে? এই যে Na+ গুলো কোথায় যাচ্ছে? এই তড়িৎদ্বারে যাচ্ছে। কারণ কি Na+ গুলো ওই তড়িৎদ্বারে যাওয়ার কারণ এইটাতে কত কি চার্জ আছে? পজিটিভ চার্জ। হ্যাঁ, আর এখানে কি আছে? নেগেটিভ চার্জ। মানে ওই যে তড়িৎাকর্ষণ বলের ফলে এটা কোথায় যাচ্ছে? কুলম্বের সূত্র। এটা কোথায় যাচ্ছে? এইখানে যাচ্ছে। তো এইখানে গেলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন পাচ্ছে। ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে কি হয় আসলে? ব্যাটারিতে আসলে কি হয়? ইলেকট্রন যাতায়াত করে, তার জন্য আমরা এখান থেকে ওই চার্জ, তার জন্যই কারেন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখো, এই Na+টা এইখানে যাচ্ছে, এখানে যাওয়ার পর একটা ইলেকট্রন নিচ্ছে। হ্যাঁ, নেওয়ার পরে কি হচ্ছে? সোডিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা ক্যাথোডের ইকুয়েশন। তাহলে ক্যাথোডে কি হচ্ছে? এইটা, তাই তো? বা ক্যাথোড লেখার পরে তুমি এটা লিখতে পারো। হ্যাঁ, এবার অ্যানোডে কি হচ্ছে দাদা? অ্যানোড কি? অ্যানোড স্পেলিং মেবি ভুল, যাই না, ঠিক আছে।
অ্যানোডে এবার কি হচ্ছে, অ্যানোডে হচ্ছে এই Cl মাইনাস যেটা আছে, হ্যাঁ, আর এখানে যেহেতু পজিটিভ চার্জ তাই এটা Cl মাইনাসটা কোথায় যাচ্ছে, এখানে চলে আসছে, Cl মাইনাসটা এখানে চলে আসছে, তাহলে কি হবে, Cl মাইনাসটা এখানে যাচ্ছে, এসে কি হচ্ছে এইখানে একটা ইলেকট্রনও দিয়ে দিচ্ছে, এর কাছে যে এক্সট্রা ইলেকট্রনটা আছে মাইনাস যে হচ্ছে, মাইনাস চার্জটাও এখানে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে যদি মাইনাস চার্জ দিয়ে দেয় তাহলে Clটা কি হয়ে যাচ্ছে, Cl অণুতে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে দেখুন Cl, ঠিক আছে, মাইনাস থেকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, Cl প্লাস ইলেকট্রন, Cl প্লাস ইলেকট্রন, এই ইলেকট্রন এই মাইনাস সাইনটা দেবে না, ঠিক আছে, তুমি নর্মাল লিখবে, তাহলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, Cl মাইনাস থেকে Cl প্লাস ইলেকট্রন। এবার তোমাদেরকে আমি বলেছিলাম সোডিয়াম তো Na2 হয় না, ঠিক আছে, Na2 এক্সিস্ট করে না, তার জন্য কি হয়, তার জন্য কিন্তু Cl2 তো এক্সিস্ট করে, ক্লোরিন তো এমনি নর্মাল তো এক্সিস্ট করে, ঠিক আছে, ডাইক্লোরিন, তার জন্য এখানে কি হয় Clটা একটু বসে থাকে, এখানটায় যাওয়ার পর Clটা একটু বসে, Cl এ কনভার্ট হয়ে যাবে, তারপর এই Cl প্লাস আরও একটা Cl মিলে কি হয়ে যায়, Cl2 তে কনভার্ট হয়ে যায়, বোঝা গেছে, খুব ইজি জিনিসপত্র। তাহলে অ্যান্ড ক্যাথোডে কি হচ্ছে, Na প্লাস ইলেকট্রন নিচ্ছে, সোডিয়ামে কনভার্ট হচ্ছে, এই যে যারা এবার ইলেকট্রন নেয় বা যেখানে ইলেকট্রন যে নিচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে বিজারণ পদ্ধতি, কি বলা হয়, বিজারণ। এই যে এখন যে ঘটনাটা হচ্ছে Na প্লাস একটা ইলেকট্রন নিচ্ছে, এটাকে কি বলা হয়, বিজারণ, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে, Cl মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেখো এই একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এখানে কি হয়, এই এটা কি আঁকলাম, তাহলে এখানে কি হয়, এখানে হয় হচ্ছে গিয়ে জারণ, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পদ্ধতিটাকে কি বলা হয়, জারণ, আর ইলেকট্রন গ্রহণের পদ্ধতিটাকে কি বলা হয়, বিজারণ, ঠিক, পারফেক্ট। হ্যাঁ, এবার এইটাকেই তোমাকে একটু ভালো ভাষায় একটু লিখে দিতে হবে, এটা কি তুমি চাইলে একটু ভালো ভাষায় লিখতে পারো, আবার তোমাকে বেশি জিনিসপত্র জিজ্ঞাসা করে না, তোমাকে জিজ্ঞাসা করে অ্যানোডের রিয়াকশন বলো, এই যে অ্যানোডের রিয়াকশন, ক্যাথোডের রিয়াকশন বলো, এই যে ক্যাথোডের রিয়াকশন, বা তোমাকে কোশ্চেন করতে পারে গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করে দেখো, গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করে দেখাও, তুমি তো এখন তুমি তো আবার পরীক্ষার হলে তো এইসব সব কিছু নিয়ে চলে যাবে না, যে দেখো স্যার দেখুন এটা এরকম দেওয়াচ্ছে, এটা বেরাচ্ছে, এরকম করবে না, তখন কি করবে, আবার এরকম আঁকবেও না নিশ্চয়ই, এরকম আঁকবেও না, তখন কি করবে, তখন তোমাকে করতে হবে হচ্ছে গিয়ে তোমাকে এগুলো লেখার মাধ্যমে বোঝাতে হবে, কিরকম লেখার মাধ্যমে, দেখো প্রথমে লিখবে গলিত খাদ্য লবণ বিয়োজিত হয়ে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে, এই যে এটা গলিত খাদ্য লবণ প্রথমে বিয়োজিত হয়ে Na প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন করে, ঠিক, তারপর লিখবে এবার এই রিয়াকশনটা দিয়ে দিলে NaCl থেকে কি হচ্ছে, Na প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হচ্ছে, এখন এবার লিখবে এখন তড়িৎদ্বারের মাধ্যমে গলিত Na প্লাসের মধ্যে তড়িৎ চালনা করলে, এই যে তড়িৎ চালনা করা হয়েছে, এইটা তড়িৎ চালনা করা হয়েছে, তড়িৎ চালনা করলে Na প্লাস আয়ন ক্যাথোডে, Na প্লাস আয়ন কোন দিকে যাচ্ছে, ক্যাথোডে, এই যে ক্যাথোড, এবং Cl মাইনাস এবং সেখানে Na প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে, কি ক্যাথোডে গেল, এই যে এটা ক্যাথোডে গেল এবং একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম অণুতে পরিণত হয়, ঠিক। নেক্সট লিখবে ফলে ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়, ফলে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে, আর তোমাকে কোশ্চেনও করতে পারে যে যখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে তাহলে কি উৎপন্ন হয়, সোডিয়াম উৎপন্ন হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মানে আমি তোমাকে পড়িয়ে দেবো, ঠিক আছে, তারপর তোমাকে একবার রিডিং করতে হবে যাতে তোমার মনে থাকে, তারপর তুমি তো টেস্ট পেপার সলভ করবে, আমি PYQ করাবো, কোনো চাপ নেবে না, ঠিক আছে। তো আস্তে আস্তে এগুলো করতে মাথায় মুখস্থ হয়ে যাবে। তারপর কি বলছে, ফলে ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়, আবার Cl মাইনাস অ্যানোডে যায়,
অ্যানোডে সেখানে ইলেকট্রন বর্জন করে, দেখো ইলেকট্রনটাকে কি করছে, ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, দেখো এই যে ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, অ্যানোডে যায় এবং ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে। ফলে অ্যানোডিক সেখানে একটি ইলেকট্রন বর্জন করে এবং আধান মুক্ত হয়, এই যে আধান মুক্ত, এই যে আধান মুক্ত হয়েছে, ফলে অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়, ফলে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে, ক্লোরিন। এই যে আমার এখানে যে হলুদ হলুদ জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ক্লোরিন, ঠিক আছে দাদা ভাই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর বাবলসগুলো হচ্ছে গিয়ে, সেটা বাবলসগুলো কি তোমাদের কালকে বলেছিলাম, বাবলসগুলো হচ্ছে হাইড্রোজেন, সেটা একটু কমপ্লেক্স, সেটা তোমাদের কালকের বুঝিয়েছিলাম, কালকে যারা যারা দেখেছো তারা জানো বাবলসগুলো কি, বাবলসগুলো হচ্ছে হাইড্রোজেন, ঠিক। আর যেগুলো থিতিয়ে পড়েছে বা এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে ক্লোরিন, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট এইখানে তড়িৎদ্বারটা কিসের ব্যবহার করছে, তড়িৎদ্বারটা এখানে গ্রাফাইডের, তড়িৎদ্বারটা কিসের, গ্রাফাইডের, ঠিক আছে। এই ছিল হচ্ছে গিয়ে গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ। নেক্সট কি, নেক্সট কার তড়িৎ বিশ্লেষণ করতে চাও তুমি বলো? নেক্সট করি হচ্ছে গিয়ে, এখানে কি লেখা আছে, প্ল্যাটিনিয়াম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। প্রথমে কি করবো, এবার কার তড়িৎ বিশ্লেষণ করবো, জলের, নর্মাল যে জল আছে তার তড়িৎ বিশ্লেষণ করবো, ঠিক আছে। কার তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ। প্ল্যাটিনিয়াম তড়িৎদ্বারের সাহায্যে, প্ল্যাটিনিয়াম জলের, এটা জলের তড়িৎদ্বারের সাহায্যে যে জলের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। আমি আর এটা খুব নোংরা হয়ে গেল না, ঠিক আছে, একটু ভালো করে দেখাচ্ছি। এগুলোকে মুছতেই হচ্ছে, যখন তোমরা বলছো এত করে মুছেই দিচ্ছি, নো প্রবলেম। এটা রাখলে হতো। কি, প্ল্যাটিনিয়াম তড়িৎদ্বারের সাহায্যে, প্ল্যাটিনিয়াম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এবার কার, জলের তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক ঠিক। তো চলো জলের তড়িৎ বিশ্লেষণ করি। দেখো এইখানটাতে তোমরা কিন্তু, তোমাদেরকে একটা কথা বলছি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, পড়িয়ে দেবো, আমি তোমাদেরকে, আমার কাজ হচ্ছে কি এখন বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তোমরা এখন বড় হয়ে গেছো, বইটা দেখে পড়ার দায়িত্ব হচ্ছে কি তোমাদের। তোমরা যাদের কাছে বইও নেই, আমি তার জন্য পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিডিএফ দিয়ে দিচ্ছি, তুমি আমার টেলিগ্রাম গ্রুপে যাবে, আমি আজকের যতটা পড়াবো, ধর যে বই আছে কিন্তু দাদা তুমি আজকে কতটা পড়েছো আমি বুঝতে পারছি না, তারা কি করবে, টেলিগ্রাম চ্যানেলে যাবে, গিয়ে শুধু কোন পেজটা থেকে কোন পেজটা অবধি, ফার্স্ট পেজটা লাস্ট পেজটা দেখে চলে আসবে, তারপর তোমরা বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তো এবার কি, প্ল্যাটিনাম তড়িৎদ্বার, হ্যাঁ দেখো জল খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। জল খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে জল কিরকম জানো তো, জল হচ্ছে গিয়ে মানে এরকম থাকে না যে কোনো বন্ধু খুব ভালো কিন্তু তোমার সাথে মিশলে খুব খারাপ হয়ে যায়, কারণ তুমি খারাপ, হয় না এরকম। মানে আমার একটা বন্ধু আছে ভাই সাহেব টপার, আমার সাথে মিশলেই কিসব গাল টাল দেয়, ঠিক আছে, প্রচুর খারাপ হয়ে যায়। আমার একটা আছে প্রিয়াংশু বলে, ঠিক আছে, শাউট আউট দিয়ে দিয়েছে প্রিয়াংশুকে, হ্যাঁ। তো ওর এরকম, তো তোমাদের এরকম কোনো বন্ধু আছে, সেরকমই জল খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। কিন্তু এর সাথে যদি কোনো একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে যাবে, তাহলেও খুব কি স্ট্রং বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিণত হয়ে যাবে এবং এগুলো খুব মানে বিয়োজন হয়ে যাবে, জলের অণুটা বিয়োজিত হয়ে যাবে। দেখো তাহলে তার জন্যই এখানে আমরা কি ব্যবহার করি, H2SO4, H2SO4, কিন্তু ডাইলিউট সলিউশন। ডাইলিউট মানে কি, এই দিল লেখা নয় এখানে, এটার মানে হচ্ছে ডাইলিউট, দিল নয়, মানে তোমারা দিল মেরা দিল ও দিল নেই, হ্যাঁ, এটা মানে ডাইলিউট। ডাইলিউট মানে কি, ডাইলিউট মানে হচ্ছে গিয়ে
ডাইলিউট মানে কি হচ্ছে ভাই বাংলা? হ্যাঁ জল দাঁড়াও 1 সেকেন্ড, জলে সামান্য ভাই ডাইলিউটটাকে কি বলে? 1 সেকেন্ড ভাই। আরে মানে এটা হচ্ছে গিয়ে ডাইলিউট করা মানে এটার সাথেও জল মেশানো থাকে, ঠিক আছে? এটা মানে পিওর নয়, এটা 100% এটার মধ্যে H2SO4 নেই, ঠিক আছে? এখানে তো হচ্ছে 2% H2SO4 এরকম কিছু আচ্ছা ঠিক আছে, বা মানে অনেক পাতলা, ঠিক আছে? এরকম বুঝলো, খুব গাঢ় নয় এটা, মানে ওই যে সলিউশন এটা, ঠিক আছে? জলের সাথে এটাও মিক্স করা, ঠিক আছে? তো আমরা কি করি এইটার সাথে, এইখানটাতে এই যে পুরো প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাথে 2% H2SO4, 2% ডাইলিউট H2SO4 ব্যবহার করি। 2% মানে পুরো যতটা, ধরো যে 2 লিটার জল আছে বা 1 লিটার জল আছে, 1 লিটার জলের মধ্যে থেকে আমরা 20 ml এটা ইউজ করবো, ঠিক? বুঝতে পেরে গেছো? 2% এটা ইউজ করা হয়। এবার আমি কথাটা খুঁজে পাচ্ছি না, যেটা আমি কথাটা বলতে চাইছি, খুবই সামান্য, পাচ্ছি না, ছেড়ে দাও, ওর দরকার নেই, ঠিক আছে? মানে এই ডাইলিউটটাকে বাংলায় কি বলে সেটা আমি খোঁজার চেষ্টা করছি, তোমরা যখন পড়বে বইটা তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? মানে মানে ওই যেটাকে আমি বলছি, এটা ডাইলিউট মানে একটু মৃদু হয়, কেন এটাকে ডাইলিউট সলিউশন হিসেবে ব্যবহার করে সেটাও আমি তোমাকে পরে বলবো। হ্যাঁ, তো এবার এটা যখন ডাইলিউট, তো এটা যদি ভাঙে তখন কি তৈরি হয়? H+, দুটো H+ তৈরি হবে, প্লাস কি হবে? SO4 2- ক্রিয়েট হবে, ঠিক আছে? আর জল যদি ভাঙে H2O যদি ভাঙে কি তৈরি হবে? H+ প্লাস OH-। এবার দেখো এই যে H2SO4 এর ইয়েটা খুব কম, মানে অনেক কম, দেখো 2%, তাই এটাকে আমরা প্রায় নেগলেক্ট করতে পারি, এটাকে শুধু এখানে আনা হয়েছে যাতে জল ভেঙে যায় তার জন্য, ঠিক আছে? তাই H2SO4 এর কাজটা কোনো বেশি কাজ নেই এখানে। এবার দেখো কি হচ্ছে, এবার তাহলে এই জলের মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে? এটা প্ল্যাটিনাম, হ্যাঁ প্ল্যাটিনাম। দাদা এখানে প্ল্যাটিনাম কেন ব্যবহার করছো, গ্রাফাইট কেন ব্যবহার করছো? এরা জানো তো এদের সাথে এরা খুব বেশি রিয়াক্টিভ হয় না, তার জন্য এগুলোকে আমরা ইউজ করি, ঠিক আছে? পরে আমরা এখানে কপারেরও ইউজ করবো, তড়িৎদ্বার, তখন দেখবে কিছু আর একটা রিয়াকশনের পরে দেখতে হবে এটাও দেখবে যে রিয়াক্ট করছে, ঠিক আছে? তখন মজা আসবে। হ্যাঁ, তো এবার কোথায় আছি আমরা? জলে। তো এটা যখন ভেঙে গেল, তো জল যখন ভেঙে গেল তাহলে কিসে ভাঙলো? H+, এইদিকে H+টাকে লিখি, H+ আর OH-, ঠিক আছে? হ্যাঁ, এবার H+ স্বাভাবিক, H+ কোথায় যাবে? এখানে, যেহেতু H+ কোথায় যাবে? এর ক্যাথোডে যাবে। এটাকে কি বলি যেটা নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে সেটাকে কি বলি? ক্যাথোড বলি, ক্যাথোড আর ক্যাথোড ডি ড ক্যাথোড। আর এটাকে কি বলি? অ্যানোড বলি এটাকে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনটা কোথায় যাবে? হাইড্রোজেনটা এখানে যাবে, আর এই OH- কোথায় যাবে? এখানে যাবে, ঠিক আছে? OH- এখানে যাবে। তাহলে দেখো প্রথম রিয়াকশন কোনটা হচ্ছে? এইটা হচ্ছে। এই রিয়াকশনটা কিন্তু লিখবে না, ঠিক আছে? এই রিয়াকশনটা না লিখে দিতে পারো, এটা অ্যাকোয়াস বা এটা জলে মিশ্রিত, তো অ্যাকোয়াস লিখতে পারো এটা, ঠিক? এই রিয়াকশনটাও লিখবে একদম প্রথমে। কি হচ্ছে তাহলে, কি রিয়াকশন হচ্ছে? H2SO4 অ্যাকোয়াস, হ্যাঁ AQ লেখা, এটা AQ। অ্যাকোয়াস মানে হচ্ছে জল মিশ্রণ করে, এটার সাথে জল মেশানো। তো তাহলে কি হচ্ছে? H2SO4 কিসে? 2H+ আর SO4 2- ভাঙছে। আর জল কিসে ভাঙছে? 2H+ আর OH- ভাঙছে। এবার ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে তাহলে? ক্যাথোডে দাদা কি রিয়াকশন হচ্ছে? ক্যাথোডে রিয়াকশনটা হচ্ছে 4H+ থেকে এটা কনভার্ট হচ্ছে 4H+ প্লাস 4টি ইলেকট্রন নিচ্ছে, নেওয়ার পরে এটা কিসে কনভার্ট হচ্ছে? 2H2, দুটো হাইড্রোজেন পরমাণুতে তৈরি হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? দাদা তুমি এখানে 4টে কেন নিলে? 4টে না নিয়ে তুমি দুটোও নিতে পারো, এখানে তুমি 4টে না নিয়ে দুটোও নিতে পারো।
ঠিক আছে, এই তাহলে এখানে তো 2 হবে না, তাহলে এখানে 1 হবে। ঠিক আছে, দুটো হাইড্রোজেন পরমাণু এরকম মিক্স হয়ে একবারে, সেই আমরা যে সিএলটা করলাম না, সিএলটাকেও আমরা এরকমভাবে ইউজ করতে পারতাম। সিএল মাইনাসটাকেও এরকম করে 2Cl মাইনাস থেকে ডাইরেক্ট করে দিতে পারতাম এখানে Cl2 প্লাস 2 ইলেকট্রন, এটাও লিখতে পারতাম। ঠিক আছে, ওই সেটাকে আমরা এরমভাবে করেছি। ঠিক ঠিক বোঝা গেছে, একবারে করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। নেক্সট কি ক্যাথোড, এটা হচ্ছে। অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে হচ্ছে দেখো অ্যানোডের রিয়াকশনটা, হ্যাঁ 4OH মাইনাস, এটা অ্যাকুয়াস মানে জলে, সেখান থেকে কি হচ্ছে 4OH মাইনাস থেকে দুটো মাইনাস H2 মাইনাস, হ্যাঁ ধরো এখানে না লিখে নিচটাই লিখে ভালো করে, 4OH মাইনাস দেখো এখানে অ্যানোডে কি হবে, অ্যানোডে এইটা যাচ্ছে মানে OH মাইনাসটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে ইলেকট্রনটা ও ছাড়ছে, অ্যানোড ইলেকট্রনটা ছাড়ছে, তাহলে ইলেকট্রন মাইনাস 4 ইলেকট্রন যদি করি এখান থেকে কি হচ্ছে দেখো H2 তৈরি হচ্ছে একটা, H2 তৈরি হচ্ছে কটা, দুটো H2, কারণ দেখো চারটে হাইড্রোজেন মিলে গেল, প্লাস আরেকটা কি তৈরি হচ্ছে, একটা দেখো O2 তৈরি হচ্ছে, আর একটা অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। বোঝা গেছে, এটা একটা গ্যাস, এটা গ্যাস, ঠিক বোঝা গেছে, এটাও একটা গ্যাস। তাহলে কি কি তৈরি হচ্ছে, এটা একটু দেখতে পাচ্ছ তো, এটা হ্যাঁ বুঝতে পারছো, এইটা একটু মনে রাখার জিনিসপত্র। ঠিক আছে, যে OH মাইনাস চারটে ইলেকট্রন যে ছাড়ছে, তখন দুটো জলের অণু আবার তৈরি হচ্ছে, দেখো আবার দুটো জলের অণু তৈরি হচ্ছে, প্লাস অক্সিজেন অণু তৈরি হচ্ছে, অক্সিজেন গ্যাসও তৈরি হচ্ছে, তাই ওটা বুদবুদ উঠবে। বুঝতে পেরেছো? খুব ইজি, সাবাস। এবার এইটারও একটু লেখা আছে, সেটা তোমরা একটু দেখবে, কিন্তু জিনিসপত্রটাও খুব ইজি। তোমরা এইটাকে পুরো ভুলে যাও, এই H2SO4 এটাকে পুরোটা ভুলে যাও। ঠিক আছে, এটাকে পুরোটা ভুলে যাও। ও এখানে চারটে এটা রাখার কারণ আছে, বুঝতে পেরেছো, এটাকে চার করেই রাখো, আমি বলছি তারপরে। 2% H2SO4টাকে ভুলে যাও। ঠিক আছে, তারপর থেকে কি হচ্ছে সেগুলো কি বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো আমাকে কমেন্ট করবে। কি হচ্ছে, জলটা প্রথমে ভাঙছে, জলটা প্রথমে আয়নীভবন হচ্ছে, আয়নাইজেশন হচ্ছে জলের। কি হচ্ছে, H2টা দুটো H প্লাসে তৈরি হচ্ছে, প্লাস OH মাইনাসে তৈরি হচ্ছে। ঠিক আছে, জলটা নর্মাল, এটা সবাই জানে, এই যে জল এরমভাবে তৈরি হয় H2O। ঠিক আছে, তো এখান থেকে এটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তো এখান থেকে ভেঙে যাওয়ার পরে একটা এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক এরমভাবে মনে রাখতে হবে, জল কিসে ভাঙে, জল কিসে ভাঙে, H প্লাস আর OH মাইনাসে ভাঙেছে, ভালো কথা। তারপর কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোড মানে যারা নেগেটিভ হয় তাদের কি হচ্ছে, ক্যাথোডে সবসময় কি হয়, ক্যাথোডে সবসময় তোমাকে বললাম ক্যাথোডে হয় বিজারণ, ক্যাথোডে কি হয়, এখানে এটা কি হচ্ছে বিজারণ, আর অ্যানোডে সবসময় কি হয়, জারণ, অন্য কালির পেন, অ্যানোডে কি হয়, জারণ, অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে। ঠিক আছে, দেখো ইলেকট্রন, এই যে ইলেকট্রনটাকে ছাড়ছে, ইলেকট্রনটাকে ছাড়া মানে জারণ, আর ইলেকট্রনটাকে নেওয়া মানে বিজারণ। ঠিক, এবার দেখো কি হচ্ছে, চারটে চারটে H প্লাস আছে, হ্যাঁ চারটে H প্লাস একবার আনলাম, এনে ওর সাথে কটা ইলেকট্রন দিলাম, চারটে ইলেকট্রন নিলাম, চারটে ইলেকট্রন অ্যাড করলাম, তাহলে কি হচ্ছে, দুটো H পরমাণু তৈরি হচ্ছে, দুটো H পরমাণু তৈরি হচ্ছে, পরমাণু বলছি কেন, দুটো H2 অণু তৈরি হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেনের দুটো অণু তৈরি হচ্ছে, ইজি, খুব ইজি। হ্যাঁ, শেষ একদম। অ্যানোডে কি হচ্ছে, চারটে OH মাইনাস আনলাম, অ্যানোডে চারটে OH মাইনাস আনলাম, সেখান থেকে মাইনাস চারটে ইলেকট্রন বাদ চলে যাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, দুটো জল তৈরি হচ্ছে, দুটো জলের অণু তৈরি হচ্ছে, প্লাস একটা অক্সিজেন অণু তৈরি হচ্ছে, প্লাস এই দেখো এটা পুরো ব্যালেন্স ইকুয়েশন। ব্যালেন্স মানে কি তোমাদেরকে বলেছিলাম, ব্যালেন্স মানে কি বাংলায় ভুলে গেছি, সেই তোমাদের কি সর্বসমতা না কিছু একটা বলেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ সমতা বিধান, হ্যাঁ সমতা বিধান বা ব্যালেন্সিং। দেখো এটা পুরো ব্যালেন্স আছে, এখানে চারটে অক্সিজেন অণু আছে, এখানে কটা আছে, তোমরা যারা রাসায়নিক গণনা পড়নি তারা বুঝতে পারবে না। এখানে চারটে অক্সিজেন অণু আছে, এখানে কটা আছে, একটা দুটো, এই দুটো
আর দুটো চারটে। এখানে চারটে হাইড্রোজেন অণু আছে, এখানে কটা আছে? চারটে। ঠিক, তাহলে তোমরা যারা রাসায়নিক গণনা পড়েছো তারা বলতে পারবে, দেখো এখানেও চারটে, এখানেও চারটে, বলতে পারবে তাহলে টোটাল চারটে, তাহলে টোটাল দুটো হাইড্রোজেন অণু, দু অণু হাইড্রোজেন, বা এদের যদি তোমাকে জিজ্ঞাসা করে এদের ভলিউমের কি অনুপাত হবে, যদি তোমাকে জিজ্ঞাসা করে হাইড্রোজেন মানে এই রিয়াকশানে হাইড্রোজেন আর অক্সিজেনের ভলিউমের বা আয়তনের অনুপাতটা কী হবে, আয়তনের অনুপাত, তাহলে কি বলতে পারবে? এখানে দু আয়তন হাইড্রোজেন তৈরি হচ্ছে আর এখানে এক আয়তন অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে কি H2O O2 এর আয়তনের অনুপাত কি? আয়তনের অনুপাত কি? আয়তনের অনুপাত হচ্ছে গিয়ে 2:1। তাহলে এখানে H2 কটা তৈরি হচ্ছে? দুটো H2 অণু দুটো তৈরি হচ্ছে, এখানে অক্সিজেন অণু একটা তৈরি হচ্ছে, তাই 2:1। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বোঝা গেছে? সাবাস। হ্যাঁ, এবার কি? এবার ক্যাথোডে জল, এইখানে তোমরা কোশ্চেন করতে হবে, দাদা তুমি এটা কি কেন ইউজ করছো, তুমি এখানে ইউজ করতে পারতে কি, HNO3 ইউজ করতে পারতে, বা HCl ইউজ করতে পারতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেন এগুলো ইউজ করলে? কারণ এইখানে এই রিয়াকশানে কোনো ইন্টারফেয়ার করছে না। যদি HCl বা HNO3 যদি ইউজ করতাম তাহলে এটা রিয়াকশানে ইন্টারফেয়ার করতো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের ঘটকের মতন, এটা ঘটকের মতন। কিন্তু যদি HCl বা HNO3 ইউজ করতাম তাহলে ও আমাদের রিলেশনের মধ্যে ঢোকার চেষ্টা করতো, ঠিক আছে? আর আমরা চাই না ভাই আমাদের রিলেশনের মধ্যে কেউ ঢুকুক, তার জন্য আমরা এখানে কি H2SO4 ইউজ করছি। ঠিক সাবাস। নেক্সট কি এটার একটু লেখা টেখা আছে, এগুলো একটু দেখবে। আর এটা একটা কথা আছে যে অক্সিজেন অণু কী করে বোঝা যাবে, শনাক্তকরণ, ঠিক আছে? কী আছে শনাক্তকরণ? ক্যাথোডে উৎপন্ন গ্যাসের মধ্যে একটি জ্বলন্ত, এটা তোমরা এটা একটু মুখস্থ করতে হবে, যে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের মধ্যে, যে ক্যাথোডের সামনে গ্যাসের মধ্যে একটি জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠিটি নিভে নীল শিখায় জ্বলতে থাকে, ঠিক আছে? নীল শিখায় জ্বলতে দেখা যায়, একে কি বলা হয়? একে বলা, এর জন্য এটা হাইড্রোজেন গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাসকে যদি জ্বালানো হয় তাহলে ওটা নীল রঙের হয়, নীল রঙের শিখা দেয়। আমাদের যেরকম দেখবে আমাদের যে গ্যাস সিলিন্ডার হয় না, গ্যাস ওভেন, তা দেখবে নীল শিখা হয়, কারণ ওখানে হাইড্রোজেন গ্যাস থাকে, ঠিক আছে? জানি না, আমি ঠিক এখনও আমি ভুলও হতে পারি, মনে হয় আমার মেবি। বা তুমি এমনি নর্মাল হাইড্রোজেন গ্যাস যদি জ্বালানো হয় তাহলে কি নীল শিখা দেয়, তার জন্য এটা শনাক্ত করতে পারি যে ক্যাথোডে তাহলে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আর অ্যানোডের কথাই বলছে, অ্যানোডে উৎপন্ন গ্যাসটি বর্ণহীন নাইট্রিক অ্যাসিড গ্যাসের সংস্পর্শে আনলে, বর্ণহীন নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আনলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দাদা এত জোরে, জয় ঠাকুর, ভালো থাকুক সবাই। হ্যাঁ, কি বলছে? যদি নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে যদি আনি বর্ণহীন, তাহলে এরা অক্সিজেন কি করবে? বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে? তার জন্য এটা এখান থেকে সেটা বোঝা যায় যে এটা অক্সিজেন গ্যাস, ঠিক আছে? এটা একটুখানি মুখস্থ করতে হবে প্লিজ, তোমাদের এত কিছু বুঝিয়ে দিয়েছি, এইটা একটুখানি ওই যে মানে কীভাবে শনাক্ত করতে হয় সেটা একটু মুখস্থ করতে হবে, নাথিং টু ডু। আর এটা পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, তোমরা টেস্ট পেপারে দেখবে, আমি তোমাদের করাবোই, তখন দেখা যাবে, ঠিক আছে? কোনো চাপ নেবে না, কিন্তু একটু তোমাদের এইটুখানি প্লিজ, এত দূর তো তোমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এত দূর তোমাদের মুখস্থ করা উচিত নয়, তোমাদের বুঝেই তোমরা করে নেবে, কিন্তু ওই পর অবধি তোমাকে মুখস্থ করতে হবে। এরপর না, ওই সিদ্ধান্ত না, কই গেল? ওই ক্যাথোড অ্যানোডে উৎপন্ন গ্যাসের কি বলে শনাক্তকরণটা, ঠিক? এবার নেক্সট হচ্ছে গিয়ে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কি কপার তড়িৎদ্বার? এবার কি তড়িৎদ্বার ইউজ করব? কপার মানে কি? সিউ, বা যেটাকে আমরা কি বলি তামা,
এখানে কিন্তু এটাও মনে রাখবে, আগেরটাতে এটাও মনে রাখবে যে H2SO4 আমরা কত পার্সেন্ট ইউজ করছি, 2%, ঠিক? হ্যাঁ, কি কোশ্চেন? কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কি গেল, কপার সালফেটের বা CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এর তড়িৎ বিশ্লেষণ করবো এবার। তো এবার CuSO4 কে প্রথমে কিসে ভাঙবো, অ্যাকোয়াস সলিউশন, বা এটাকে যেহেতু আমরা জলে মিশিয়েছি তাই অ্যাকোয়াস সলিউশন। তো এটাকে তারপরে কি হবে, Cu2+ আর কিসে ভাঙবে, আয়নে প্রথমে ভাঙছি, তো SO4 2-, SO4 2-। এবার দেখো গল্পটা কি হচ্ছে এখানে, একটু ভালো করে আছি। এবার দেখো এখানে গল্পটা কি হচ্ছে, এবার এখানে গল্পটা হচ্ছে গুরুতর। ঠিক আছে, এবার এখানে গল্পটা গুরুতর। কি হচ্ছে দেখো, এবার এখানে এই যে কপার তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বার দুটো কপারের, তার মানে এরা এখন রিয়াকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, এরাও এবার রিয়াকশন করবে। ঠিক, এরাও এবার রিয়াকশন করবে। ভাই লোক, যাদের ঘুম পাচ্ছে তারা চোখে মুখে জল দাও। ঠিক আছে, আর যাদের ঘুম পাচ্ছে না তারা ভেরি গুড। ঠিক আছে ভাই, দেখো ভাই, এটা বোরিং টপিক নয়, আমি খুব ইন্টারেস্টিং করে পড়ানোর চেষ্টা করছি। ঠিক আছে, বোরিং টপিক নয় বললাম, হ্যাঁ বোরিং টপিক বলিনি, তাও ইন্টারেস্টিং করে পড়ানোর চেষ্টা করছি। প্লিজ কেউ ঘুমাবে না, আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট লেকচার, এখান থেকে তোমাদের প্রায় 5-6 মার্কসের বেশি আসে। ঠিক আছে, তো প্লিজ 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 কেউ ঘুমাবে না, আর কেউ বোর ফিল করবে না, আর কেউ ভাববে না যে এটাকে আমি ছেড়ে দেবো, দাদা তুমি খুব খারাপ পড়াচ্ছ। আমি খারাপ পড়াতে পারি, তুমি অন্য কারোর কাছে দিয়ে পড়ো, কিন্তু এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, খুব 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 ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এত কি এটা এবার কিসে বা তোমাদের অনেকের মনে হতে পারে দাদা খুব কঠিন পড়াচ্ছ, খুব কঠিন। ঠিক আছে, খুব কঠিন নয়, খুব ইজি। আমি যেরকম বোঝাচ্ছি তোমরা যদি একবার না বুঝতে পারো, দুটো লেকচার ভাবো, কালকের লেকচারটা আর আজকের লেকচারটা, দুটো লেকচার দুবার শুধু দেখতে হবে, আবার একবার দেখে নাও। কিন্তু ওই চারটা বলেন নেভার গিভ আপ, ওই কথাটা যে করবো। ঠিক আছে, জিনিসটা করবই, মুখস্থ আমাকে করতেই হবে, ইউ হ্যাভ নো আদার অপশন। ঠিক আছে, তো এটা কি, এটা কিসের কপারের, এটা কপারের তড়িৎদ্বার। তো এবার কি এই দুটো রিয়াকশনে পার্টিসিপেট করবে। দেখো এবার কি হচ্ছে, ও এইখানে তো আবার জলও আছে, কপার সালফেটের সলিউশন, তো কপার সালফেটের সলিউশন, তো এবার এর মধ্যে কি জলও আছে, এর মধ্যে জলও আছে, কি আছে H2O ভাঙলে কিসে হয়, H+ আর কিসে তৈরি হয়, OH- তৈরি হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার কি হবে, তো এর মধ্যে কি আছে, এর মধ্যে এইটার মধ্যে, এই ডাব্বাটার মধ্যে কি সলিউশন কি আছে দেখতে পাচ্ছি আমরা, H+ আছে, Cu2+ আছে, হ্যাঁ এই Cu2+ আছে, সেটা কি ক্যাটায়ন হিসেবে আছে। আর অ্যানায়ন হিসেবে কি আছে দাদা, অ্যানায়ন হিসেবে আছে SO4 2-, OH-। ঠিক সাবাস, ভেরি গুড। তো এইখানে জলের মধ্যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এটাকে বলা হয়, আবার বলছি যেটাকে পজিটিভ সেটাকে কি বলা হয়, অ্যানায়ন, অ্যানোড, তাকে বলা হয় অ্যানোড। আর যেটা নেগেটিভ তাকে কি বলা হয়, ক্যাথোড। আবার বলছি, ঠিক আছে, ক্যাথোড, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কেউ প্লিজ গোলাবে না, যারা গুলিয়ে যাচ্ছে তারা আবার একটুখানি রিভাইন্ড করে দেখবে। ঠিক আছে, প্লিজ গোলাবে না, খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র আজকে হচ্ছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে ভাই এর জন্য আমার মনে হচ্ছে কেমিস্ট্রি পড়াবো না ভাই, কিন্তু আমার কেমিস্ট্রি তো পড়াতেই হবে, নাহলে এই যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম এই কারণেই, যে আমি ভাবছিলাম যে এই জিনিসপত্রগুলো আমি নিজেই বুঝতে পারি না, আমি লোককে কি বোঝাবো, কিন্তু এখন তারপরে পড়াশোনা করার পরে বুঝলাম হ্যাঁ ভাই সাহেব আমিও বুঝতে পারছি, তো এবার আমি খুব ভালো করে পড়াবো। ঠিক আছে, তো কোনো চাপ নেবে না ভাই, আমি আছি তোমারা থারা ভাই যোগেন্দার, হ্যাঁ यहाँ पर, ঠিক আছে, সব পড়া দেगा, তো ডোন্ট টেক চাপ। আমি ভাই খুব এবার দেখো, আমি বুঝলাম, আমি তোমাকে বললাম না একটু গল্প করে নি, অনেক পড়াশোনা হচ্ছে,
আমাকে বললাম আমি নিজেই বুঝতে পারি না তোমাকে কি বোঝাবো। এবার ওইসব ভাবনা চিন্তা করার পরে আমার মনে হলো ঠিক আছে ভাই আমি বুঝতে পারি না ঠিক আছে, আমি এবার পড়ার চেষ্টা তো করি। ঠিক আছে, আমি আবার পড়ার চেষ্টা করলাম, পড়ার চেষ্টা করার পর বুঝলাম যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই যে এই রিয়াকশন করালাম, এগুলো না বুঝে থোড়ি এই যে ক্লোরিন তৈরি হয়ে গেছে, ঠিক আছে কত না বুঝে থোড়ি এগুলো থোড়ি হবে। ঠিক আছে, এগুলো তো বুঝতে হবে, এগুলো না বুঝলে থোড়ি হবে। তো এবার যখন তুমি বুঝবে না, আমি বলছি শোনো, যখন তুমি বুঝবে তখন তোমার ইন্টারেস্টটা তৈরি হবে। আমার গল্প আমি এতদিন বুঝতাম না, তাই আমার ইন্টারেস্টও তৈরি হয়নি। আমি যবে থেকে এবার বোঝাটা স্টার্ট করেছি তারপর থেকে আমার ইন্টারেস্টটা খুব ভালো তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো এবার কি আমি এরকম মাথা নাড়াচ্ছি এবার আজকের ভাই রোজ আমার নতুন একটা ব্যায়াম তৈরি হয়। ঠিক আছে, আগে আমি ঠিক বলতাম, কালকে আমি বলছিলাম, কালকের না আজকে সকালবেলা বলছিলাম কি সাবাস। ঠিক আছে, আজকে আবার এরকম মাথা নাড়াচ্ছি। হ্যাঁ দিস ইজ দা কিছু না কিছু একটা হতে হবে, সাবাস। হ্যাঁ, তো এবার কি হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে H+, আর এখানে হচ্ছে। ঠিক আছে, তো ক্যাথোডে কি যাবে, ক্যাথোডে H+ যাবে না Cu2+ যাবে? তুমি যাও দাদা, আমি কি করে জানবো ক্যাথোডে কে যাবে? দেখো H+ এর থেকে আগের বার আমি তোমাকে বলেছিলাম কালকের যে সোডিয়াম ছিল, সোডিয়াম প্লাস আর H+ ছিল, সেখানে আমি বলেছিলাম যে H+ এর ইলেকট্রনটা বেশি দরকার। হ্যাঁ, কারণ H+ বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু এইখানে Cu2+টা বেশি ইলেকট্রোনেগেটিভ, Cu2+টা H+ এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই Cu2+টা যাবে হচ্ছে গিয়ে ক্যাথোডে। ঠিক আছে, তো ক্যাথোডের রিয়াকশানটা কী হবে লিখি, ক্যাথোডের রিয়াকশানটা লেখা যাক ক্যাথোড। তোমাদের এই যে এই রিয়াকশানগুলো জিজ্ঞাসা করে, ক্যাথোডের রিয়াকশানটা লেখো, অ্যানোডের রিয়াকশানটা লেখো। ঠিক আছে, জলটা যখন হলো আয়নীভবনের রিয়াকশানটা লেখো, এইগুলোই তোমাদের দেয়। এগুলো খুব ইজি, যারা বুঝতে পারছে তার জন্য এর থেকে ইজি। গল্প হচ্ছে কি আমিও এগুলো পারতাম। ঠিক আছে, এই যে ক্যাথোডের রিয়াকশন আমি মুখস্থ করে নিয়েছিলাম, আমি বুঝতে পারতাম না। সব থেকে খারাপ জিনিসপত্র যেটা হয়, আমার ভাই টাইম ছিল না, আমি মুখস্থ করে মেরেছিলাম। মুখস্থ করতে হবে না, বুঝতে পারছি না, ঠিক আছে আমি মুখস্থ করে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু তোমাদের ভাই অনেক কষ্ট করবে পাচ্ছি। দেখো তোমাদের কাজ হচ্ছে গিয়ে বুঝতে হবে, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এত খাটছি, নাহলে আমি জীবনে এত খাটতাম না। হ্যাঁ, তো কি এখানে তাহলে ক্যাথোডে কি হচ্ছে Cu2+ কত ইলেকট্রন নিচ্ছে, 2 ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কি তৈরি করছে Cu, তাহলে কি কপার তৈরি হচ্ছে, কপারটা তৈরি হচ্ছে। এবার কপারটা তৈরি হয়ে এখানে জমা হচ্ছে, জানো তো কপার তৈরি হয় যেহেতু এটাও কপারের, তো এইখানে কপারটা এরকমভাবে জমা হচ্ছে, বোঝা যাচ্ছে, এরকম জমা হচ্ছে, বুঝলে, কপারটা এখানে এরকমভাবে জমা হচ্ছে। ঠিক ক্যাথোডে, তাহলে ক্যাথোডেটাকে কি বলা হয়, ক্যাথোডেটা কি হচ্ছে, তুমি কোশ্চেন করতে পারে ক্যাথোডে সবসময় কি হয়, ক্যাথোডে সবসময় কি হচ্ছে, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। ঠিক আছে, এটাও বলে দিলাম, কারণ পরীক্ষায় দেখো কোশ্চেন কোথায় টাফ টুপ হয়ে যাবে আমি বুঝতে পারি না, তাই বললাম। ঠিক আছে, এবার কি ক্যাথোড হলো, অ্যানোডে কি হচ্ছে দাদা, অ্যানোডে কি হচ্ছে দাদা, দেখো অ্যানোডের কি মানে অ্যানোডে এখানে জানো তো সবার সেই সোয়ামবার টাইপের হয় না, যে 2-3 ছেলে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজনকেও সিলেক্ট করবে, সেরকম জিনিসপত্র হচ্ছে। দেখো এখানে 2 ছেলে দাঁড়িয়ে আছে, একটা কি ভাই আমি জানি না, আমি দেখেছি আমার সব কিছু সেই প্রেমের দিকে এগিয়ে যায়, আর কোনো দিকে যায় না, সব কিছু আমি ওই দিকে রিলেট করিনি, আমার একটা দরকার প্রেম, বুঝতে পারছি। হ্যাঁ, তো কোথায় আছি, SO4 2- আছে আর এখানে OH- আছে। ঠিক আছে, এবার এদের মধ্যে কে যাবে, কে এখানে ইলেকট্রনটাকে লুজ করবে, SO4 2- এই বললো এই যে এইটা একটা কপারের, তো এই তড়িৎদ্বারটা কপারের, তো এ বললো না ভাই আমার কারোর দরকার নেই, আমি নিজেই নিজের ইলেকট্রন লুজ করে দিচ্ছি। তার জন্য এ কি করে, এই সিউ, এই যে বললাম না যে এইখানে তড়িৎদ্বারও এখানে ইউজ হবে, এখানের যে তড়িৎদ্বারটা সিইউ এর যেহেতু বা কপারের যেহেতু, তার জন্য এরা কি করে এখানেই
এরা ইলেকট্রনটা লুজ করে, না তো SO4 মাইনাস ইলেকট্রন লুজ করে, না তো OH মাইনাস ইলেকট্রন লুজ করে। তাহলে কি হয় এখানে কি হয়, Cu থেকে Cu2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন। বুঝতে পারলে কি হচ্ছে এখানে? দেখো এখানে তাহলে এবার দেখো গল্পটা কি হচ্ছে। এখানে সব SO4 Cu2 প্লাস আর কি SO4 মাইনাস সব পড়ে আছে এখানে, ঠিক আছে। এবার এই যে ক্যাথোড বলছে যে ভাই আমার Cu2 প্লাসকে লাগবে, Cu2 প্লাসকে লাগবে, কারণ Cuর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ও এটাকে নিয়ে নিল, ঠিক আছে। Cu2 প্লাস আছে, তারপরে H প্লাস আছে, কিন্তু ও কাকে নিল? Cu2 প্লাসকে, কারণ Cu2 প্লাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ও এটাকে নিয়ে নিল, নিয়ে এরকমভাবে জড়ো করছে, এরকমভাবে এখানে জমা হচ্ছে, ঠিক আছে। এবার অ্যানোডে কি হচ্ছে, ও দেখতে পাচ্ছে যে SO4 মাইনাস আছে আর OH2 মাইনাস আছে, হ্যাঁ, কিন্তু ও বুঝলো যে এদেরকে আমি ইয়ে করার থেকে আমি নিজে ইয়ে খুঁজে, মানে কি বলে কি বলছি, নিজে কি বলে নিজে জারণ করে যায়, নিজে জারণ হয়ে যায়, নিজের জারণটা নিজে করে যায়, ঠিক আছে। কারণ এরা বেশি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। তার জন্য এদের ইলেকট্রনটা এদের কাছে বেশি ভালোবাসার জিনিস, তার জন্য এরা ইলেকট্রনটাকে লুজ করতে চাইলো না, তাই এ বললো যে ঠিক আছে আমার দরকার নেই ইলেকট্রন, এখানে আমি দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? দুটো জায়গায় পুরো ডিফারেন্ট কাজ হচ্ছে, এইখানটাতে একটা আলাদা কাজ হচ্ছে, এইখানটাতে একটা আলাদা কাজ হচ্ছে। এইখানটাতেও Cu2 ইলেকট্রনটা নিচ্ছে, কারণ কি ওর সাথে কম্পিটিশানে আছে H প্লাস, ঠিক আছে, যার ইলেকট্রন নেগেটিভিটিটা কম। তার জন্য Cu কি বলছে, ঠিক আছে ভাই আমার সাথে তুই কম্পিটিশানে আছিস, তো তুই ভাই তোর দরকারটা কম, তোর থেকে আমার দরকারটা বেশি, তাই আমি নিয়ে নিলাম ইলেকট্রনটা। এবার এইখানটাতে কি হচ্ছে, Cuর সাথে কম্পিটিশানে আছে SO4 মাইনাস আর OH মাইনাস। এবার এদের দুজনের থেকে Cu এর ইলেকট্রোনেগেটিভিটি বা বাংলায় যেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা কি হয়, কম হয়। তার জন্য Cu কি বলছে যে ভাই তাহলে তোরা তো লুজ করবি না, তাহলে আমি লুজ করে দিই, আমি একটু দানি মানুষ আছি, তোরা তো কেউ ইলেকট্রন দিবি না, আমি নিজেই দিয়ে দিই। তো ওরা Cuটা ইলেকট্রনটাকে দিয়ে Cu2 প্লাসে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে বলে ডাইনামিক ইন নেচার। ডাইনামিক মানে যার সাথে যেরকম থাকে, তুমি মা বাবার সামনে নিশ্চয়ই তোমার বন্ধুর সাথে যেরকম থাকো সেরকমভাবে থাকো না, হ্যাঁ, আবার বন্ধুদের সাথে যেরকমভাবে থাকো সেরকম বন্ধুর সামনে মা বাবার সাথে যেরকমভাবে ব্যবহার করো সেরকমভাবে নিশ্চয়ই ব্যবহার করো না। বন্ধুর সামনে তো গাল ঠাল দাও, ঠিক আছে, মা বাবার সামনে জয় মা দুর্গা এরকম কথাবার্তা বলো, মানে মা আমি তো খুব ভালো ছেলে এরকম বলো, সেরকমই কথাবার্তা, ঠিক আছে। এটাকে বলে ডাইনামিক ইন নেচার, ঠিক। তা এইখানে এবার কি হচ্ছে দেখো, এই তড়িৎদ্বারটা ধরো যেরকম মোটা ছিল, আগে প্রথমে তড়িৎদ্বারটা এরকম মোটা ছিল, যেহেতু এখান থেকে কপারটা এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে তারপর এটা কি হয়ে যায়, এরকম ক্ষয় হয়ে সরু হয়ে যায়, ঠিক আছে। আর এইখানটাতে এটার মধ্যে এগুলো জমা হয়, Cu2 এটার মধ্যে জমা হয়, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, খুব আঁকাটা হেভি লাগছে, খুব খারাপ হয়েছে আমি জানি, তাও বুঝতে পেরেছো কি হচ্ছে জিনিসপত্র? হ্যাঁ, এই হচ্ছে কি গল্প। তো তোমাদের কোশ্চেন দিতে পারে, ক্যাথোডের ইকুয়েশন দাও, অ্যানোডের ইকুয়েশন দাও, সেইগুলো যতটা তোমরা বুঝতে পেরেছো, যা বুঝতে পেরেছো সেগুলো তোমরা ইউজ করবে, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, এরপরে এই দেখতে পাচ্ছ যে একটা থেকে ক্ষয় হচ্ছে এবং একটার মধ্যে কি জমা হচ্ছে, দেখতে পাচ্ছ তো, একটা তড়িৎদ্বার দিয়ে ক্ষয় হচ্ছে, একটা তড়িৎদ্বারে কি জমা হচ্ছে। এই মেথডটাকে ইউজ করেই আমরা ওই যে তোমরা সোনার জল করা শুনেছো, সোনার জল করা বা স্টেনলেস স্টিল, বা ওই যে বলে না ধর যে কোনো একটা লোহার জিনিসে যাতে না জং পড়ে যায় তার জন্য আমরা কি করি, তামার ইয়ে করে দিই বা স্টেনলেস স্টিলের পাত করে দিই, হ্যাঁ, সেইগুলো এবার এই মেথডটা বেরোলো, এখান থেকে আমরা করব, ঠিক আছে। তো চলো এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো তড়িৎ লেপন। এবার আমরা পড়বো হচ্ছে কি তড়িৎ লেপন, যেটা তোমাদের দেখালাম সেটাই এবার
কি কাজে লাগে সেসব পড়বো, ঠিক আছে? কি পড়বো? তড়িৎ লেপন। এটা কাকে বলে? তড়িৎ লেপন কাকে বলে? ওই যে সোনার উপর, রূপোর ওপরে সোনার পাত দেওয়া, যেগুলো জালি জিনিসপত্র হয়, ঠিক আছে? সোনার উপর, রূপোর ওপরে সোনার পাত দেওয়া, বা ধরো যে লোহার ওপরে তামার পাত দেওয়া, সেগুলো সেই জিনিসপত্রগুলো কীভাবে হয় সেগুলো এখন দেখবো। তো এটার একটা ডেফিনেশন আছে নিশ্চয়ই। হ্যাঁ, ডেফিনেশনটাকে দেখিয়ে দিই। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় বেশি সক্রিয় ধাতু বা সংকর ধাতুর বা ধাতু সংকরের ওপর, বা সরি এক সেকেন্ড, বা ধাতু সংকরের ওপর বা ধাতু সংকরের ওপর কই গেল? এটা বেশি সক্রিয় ধাতু বলতে আগে আগে বোঝাচ্ছে, ধর যে লোহা, তামা, ঠিক আছে? আর কি ইত্যাদি, ঠিক আছে? ইত্যাদি মানে হচ্ছে ইটিসি মানে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? ওপর বা ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় যেমন সোনা, রূপো প্রভৃতি, ঠিক আছে? ইটিসি। অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর কই গেল? প্রলেপ দেওয়ার পদ্ধতিকে পদ্ধতিকে কি বলা হয়? তড়িৎ লেপন বলা হয়। ঠিক আছে? কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু যেমন লোহা, তামা বা ধাতু সংকরের ওপর, ধাতু সংকর মানে যেরকম স্টেনলেস স্টিল বা এরকম জিনিসপত্র, ঠিক আছে? স্টেনলেস স্টিল হয়, আরও অনেক কিছু হয়, সেটা আমি ভুলে গেছি, বলবো পরে। তো ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়, ঠিক আছে? আমি যেটা বলছিলাম তোমাদেরকে। এবার এটার উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য আমি তোমাদেরকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখো, শোনো। তামা, সোনা ইত্যাদি ধাতু বা সংকর ধাতুর তৈরি বস্তুকে জল, বায়ু বা বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করার জন্য, যেমন যেমন লোহার ওপরে নিকেলের প্রলেপ দেওয়া হয়। কি বলছে? আমাদের লোহায় রাস্ট পড়ে যায়, শুনেছো তোমরা? বা জং পড়ে যায়, আমরা বাংলায় বলি জং পড়ে যায়। হ্যাঁ, এই জংটা যাতে না পড়ে যায় তার জন্য আমরা কি করি? লোহার ওপরে নিকেলের প্রলেপ দিই। এটা একটা হতে পারে। নেক্সট কি হতে পারে? সোনার ওপরে, ওই বারবার বলে আসছি যে রূপোর ওপরে সোনার প্রলেপ দেওয়া হয়, ঠিক? বা লোহার ওপর, রূপোর ওপরে সোনার কেন প্রলেপ দেওয়া হয়? যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য, ঠিক আছে? এই দুটো কারণ। এবার শোনো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হয় কি বলে, এই যে তড়িৎ লেপনটা, ঠিক আছে? খুব ইজি একটা মেথড, খুব আগেরটা তড়িৎ বিশ্লেষণটা যারা বুঝতে পেরেছো তাদের জন্য খুব ইজি লাগবে, আর যারা বুঝতে পারেনি তারা তো সুবহানাল্লাহ, ঠিক আছে? তারা হে আল্লাহ, জিসাস, ঠিক আছে, ভগবান এরকম করতে থাকবে, ঠিক আছে? জয় মা দুর্গা এরকম করতে থাকবে, তারা শেষ। বা তারা আবার একটু করে আগে গিয়ে একটু পড়ে আসো, বুঝতে পেরে যাবে সব।
ঠিক আছে, দেখো তোর এটার একটা সিম্পল একটা রুল আছে, সিম্পল একটা রুল আর যে ক্লাসটা একটু বেশি বড় যাচ্ছে, সো সরি, সিম্পল একটা রুল আছে। কি রুলটা? সিম্পল রুলটা হচ্ছে গিয়ে যার প্রলেপ দেব, ধর যে আমাকে সোনার প্রলেপ দিতে হবে, তাকে আমরা অ্যানোডে রাখবো। কি বলছি? বা প্রথমে আগে লিখি, যার ওপর প্রলেপ দেব, যার ওপর প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেব, তাকে কোথায় রাখবো? অ্যানোডে, ক্যাথোডে রাখবো। তাকে ক্যাথোডে রাখবো, ক্যাথোডে রাখবো, রাখবো। ঠিক। আরেকটা কি? এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি? যে জিনিসটার প্রলেপ দেব, যে জিনিসের প্রলেপ দেব, যে ধাতুর প্রলেপ দেব, প্রলেপ প্রলেপ দেব, তাকে সবসময় কোথায় রাখতে হয়? তাকে অ্যানোডে রাখতে হবে, তাকে অ্যানোডে রাখতে হবে। ঠিক আছে। আরেকটা কথা লাস্ট, যে ধাতুর প্রলেপ দেব, এখানে একটা লেখা আছে, দাঁড়াও তোমাকে বলছি, যে ধাতুর প্রলেপ দিতে হবে তার দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্বাস্য হিসেবে ব্যবহার করব। কি বলছে? যে ধাতুর প্রলেপ দেব, ঠিক আছে, তার দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। বোঝা গেছে? ঠিক। 3টে সিম্পল রুল কি? যার উপর প্রলেপ দেব তাকে কোথায় রাখতে হবে? ক্যাথোডে। তাকে সবসময় ক্যাথোডে রাখতে হবে। যাতে প্রলেপ দেব, মানে সরি, যা দিয়ে প্রলেপ দেবো বা যে ধাতুর প্রলেপ দেবো তাকে কোথায় রাখতে হবে? অ্যানোডে। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট কি হচ্ছে গিয়ে, যে ধাতুর প্রলেপ দেবো তাকে সবসময় কোথায় রাখতে হবে? তার দ্রাব্য লবণকে, যেরকম ধর যে কপারের বা তামার প্রলেপ দিচ্ছে, তার জন্য CuSO4। ঠিক আছে। তারপরে আরও CuSO4 একটা ধরো, তারপর অন্যগুলোর নাম আস্তে আস্তে বলছি। যেরকম নিকেলের প্রলেপ দিতে গেলে NiSO4 দিতে হয়। ঠিক আছে, নিকেলের প্রলেপ দিতে গেলে NiSO4 দিতে হয়। ঠিক আছে, এরকম জিনিসপত্র তার প্রলেপ ব্যবহার করব। ঠিক আছে, এই 3টে খুব সোজা। এই 3টে রুল খাতায় যাতে লিখে আমি স্টার্ট করছি। লেখো, পজ করে লেখো। ঠিক আছে, আমি এবার স্টার্ট করছি। লিখে নিয়েছো? পারফেক্ট। আমি স্টার্ট করছি এবার। প্রথমে কি দেখবো? কার ওপরে কার প্রলেপ দিতে হবে বলো তুমি আমাকে। প্রথমে কার ওপরে কার প্রলেপ দেবো? প্রথমে লোহার ওপরে তামার প্রলেপ দিই। প্রথমে দেখি এখানে কি আছে। হ্যাঁ, তামার প্রলেপ দিচ্ছি। লোহার ওপরে তামার প্রলেপ। কি? লোহার ওপর তামার প্রলেপ। লোহার ওপর তামার প্রলেপ। ঠিক আছে, লোহার ওপর তামার প্রলেপ দেবো। সেই জিনিসপত্রগুলো লিখে দিই। ফার্স্ট রুল কি? কার ওপরে প্রলেপ দেবো? লোহার ওপরে। তাহলে লোহাকে কোথায় রাখবো? ক্যাথোডে রাখবো। লোহাকে কোথায় রাখবো? এটা লোহা, ক্যাথোডে। আর তামাকে কোথায় রাখবো? অ্যানোডে। ঠিক আছে, মানে ক্যাথোড আর অ্যানোড তো শুধু ব্যাটারিটার হিসেবে, মানে যার কাছে পজিটিভ চার্জ থাকে তাকে বলি আমরা ক্যাথোড, আর যার কাছে পজিটিভ চার্জ থাকে তাকে বলি আমরা অ্যানোড, আর যার কাছে নেগেটিভ চার্জ থাকে তাকে আমরা বলি ক্যাথোড। তো ব্যাটারিটাকে এরকমভাবে রাখবো। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা লোহা। আর এটা কি? এটা হচ্ছে গিয়ে তামা।
তামা। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করছি? CuSO4 কে, CuSO4 কে, ঠিক আছে, CuSO4 কে ব্যবহার করছি। তো এইখানে কি হচ্ছে, আগে আমরা যেটা দেখলাম যখন আমরা ওই যে কপার তড়িৎদ্বারের সাহায্যে এসব করছিলাম, তো কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছিলাম, সেখানে আমরা কি দেখছিলাম, এটা তামা, হ্যাঁ তামা বা কপার, এটা হচ্ছে কি কপার, ঠিক আছে, আর এটা লোহা। তো এইখানে কি হচ্ছে দেখো, শোনো তোমাকে আমি কি বলছি। প্রথমে CuSO4টা এটা পুরো ভেঙে যাচ্ছে, Cu2+ আর SO4 2- ভাঙছে, ঠিক আছে। এবার এখানে তাহলে আমার কি আছে, জলে Cu2+ আছে আর SO4 2- আছে, ঠিক। এবার সেম জিনিসপত্র আর কি আছে এখানে, জল ঠল আছে, জলে আছে H2 কে ভাঙলে কি হয়, H+ আর OH- আছে, ঠিক। তোমাকে বললাম H+ এর থেকে Cu2+ এর ইলেকট্রনটা বেশি দরকার, ঠিক আছে, তাই Cu2+, এটা নেগেটিভ, তো এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই Cu2+ কোথায় যাবে, কি এটা কি বলে, ক্যাথোডে যাবে, Cu2+ ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডের ফার্স্ট রিঅ্যাকশন কি হচ্ছে দেখো, সেম আগে আমরা যেটা করলাম পুরো সেম টু সেম, এটা লোহার উপরে তামার জল প্রলেপ দেওয়াটা পুরো সেম, ক্যাথোড। তো ক্যাথোডে কি হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশানে, Cu2+ দুটো ইলেকট্রন যোগ করছে, নিয়ে কি তৈরি হচ্ছে, কপার। তাহলে এখানে কি কপার জমা হচ্ছে, এখানে কপার জমা হচ্ছে, ঠিক আছে, এখানে এরকম কপার জমা হচ্ছে। আর এইটা কপারের তড়িৎদ্বার। তাহলে এখানে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডের কাছে কি কম্পিটিশন আছে, একটা আছে এর কাছে একটা OH- আছে, এই যে এইখান থেকে OH-, আরেকটা SO4 2-, আরেকটা আছে যেটা হচ্ছে কি Cu নিজেই হয়ে যেতে পারে, কি হয়ে যেতে পারে, বিজারণ করে যেতে পারে, ঠিক আছে। অ্যানোডে Cu নিজেই জারণ করে যেতে পারে, ঠিক আছে। তাই Cu কি করবে, আমি করে নেবো, ভাই এদেরকে আমি দেবো না ইলেকট্রন দিতে, ঠিক আছে। তোমার ভালো বন্ধুর মতন যে বলবে, ভাই তুই কেন একা বিড়ি খাচ্ছিস, আমি খাবো, তোদেরকে খেতে হবে না, তোমার কাছ থেকে খেয়ে নেবে, এরকম গল্প, ঠিক আছে। তো এই কি করছে, এখানে Cuটা নিয়ে নেবে, তো Cu কনভার্ট হচ্ছে, কিসে কনভার্ট হবে, Cu2+ আর দুটো ইলেকট্রন রিলিজ করে দেবে, তাহলে এইটা কি হচ্ছে দেখো, সেই সেম আগের গল্প। এই তামার যে তড়িৎদ্বারটাকে নেবো সেটাকে একটু মোটা নেব, আগে থেকেই মোটা। তো এটা কি হবে, এটা ক্ষয় হবে, ঠিক আছে। এটা কি হবে, এটা ক্ষয় হবে, আর এটা ভর্তি হবে, এটা আস্তে আস্তে এটা বাড়বে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে লোহার ওপর যখন তামার প্রলেপ দেওয়া হয় তখন ক্যাথোডের কি রিয়াকশন হয় সেটা লিখতে পারবে, আর অ্যানোডের কি রিয়াকশন হয় লিখতে পারবে, ইজি। আর এটা তো পারবি, সাবাস, এগুলো তো বাচ্চাদের জিনিস। নেক্সট এগুলো তাড়াতাড়ি শেষ করার পরে আমি জানি না কালকে ওটা জানি না, আজকে হবে না, দেখছি। এটা তাড়াতাড়ি শেষ করার পরে আমি করবো, কিছু একটা করবো। হ্যাঁ, এবার তামার ওপরে নিকেলের প্রলেপ দিচ্ছি, বা লোহার ওপরে, হ্যাঁ লোহার ওপরে নিকেলের প্রলেপ দেবো। হ্যাঁ, এবার লোহার ওপর নিকেলের প্রলেপ দেবো, ঠিক আছে। তো দেখো আমরা হিসেবে কি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব, এইখানে আগেরটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করেছিলাম, CuSO4, এটা নিকেল, হ্যাঁ CuSO4 আগেরটাতে ব্যবহার করেছিলাম, কিন্তু এইখানে ব্যবহার করব, এইখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব, NiSO4, ঠিক আছে। আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব, ক্যাথোড হিসেবে লোহাকে ব্যবহার করব, যার উপরে দেওয়া হচ্ছে, আর যার প্রলেপটা দেওয়া হচ্ছে তাই কিসে ব্যবহার করব, অ্যানোডে, বলে দিয়েছি, সাবাস, ভেরি গুড। নেক্সট কি, এই এখানে কোথায় চলে এলো, তো NiSO4 যদি ভাঙে তাহলে কিসে ভাঙবে, Na2+ আর SO4 2-। তো ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডের রিয়াকশন কি হবে,
ক্যাথোডের রিয়াকশন হবে হচ্ছে গিয়ে এনআই এখানে এসে জমা হবে, তাই এনআই 2+, দুটো ইলেকট্রন থেকে এনআই। আর এখানে অ্যানোডে কী হবে, অ্যানোড মানে কোনটা, এটা কী হবে, এনআইটা আরও ভাঙবে, এনআই থেকে এনআই 2+, ঠিক আছে, গল্প শেষ। হ্যাঁ, খুব ইজি জিনিসপত্র, সেই আগের যে একটা বুঝতে পারবে, যে একটা তড়িৎ বিশ্লেষণ বুঝতে পারবে সে সব কটা বুঝতে পারবে, যে একটা বুঝতে পারবে না সে শেষ। বুঝতে পেরেছ? আগেরটা যে বুঝতে পেরেছে মানে ওই কী বলে লিকেন না তামার প্রলেপ দেওয়াটা, এটাও বুঝতে পারবে। এরপরে আর দুটো আছে, এরপরে কী আছে, সোনার প্রলেপ দেওয়া, ঠিক আছে, আর প্রলেপ দেওয়া, কার প্রলেপ দেওয়া, রূপোর ওপরে প্রলেপ দেওয়া, ঠিক আছে, রূপোর প্রলেপ দেওয়া, সরি। এই দুটো ঠিক আছে একটু বেশি কমপ্লেক্স, তার জন্য এগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। কিন্তু এইখানে এইগুলো তো তোমাদেরকে আমি বলতেই পারি যে ক্যাথোড হিসেবে কি ইউজ হবে, অ্যানোড হিসেবে কি ইউজ হবে, আর নুনটা বা যে লবণটা ইউজ হচ্ছে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, সেটা হিসেবে কি ইউজ হবে সেটা আমি বলে দিই। দেখো, ধর যে তোমাকে সোনার জল করাতে হবে, ঠিক আছে, হ্যাঁ, তো আমি ক্যাথোড হিসেবে কি ইউজ করবো গো, ক্যাথোড হিসেবে কি ইউজ করবো, যদি সোনার জল করাতে হয়, কার, লোহার ওপরে সহজে সোনার জল করাচ্ছে, ঠিক আছে, বা প্রলেপ দিচ্ছে, তাহলে ক্যাথোড হিসেবে কি ইউজ করবো, ক্যাথোডকে আগে রাখি, যার ওপরে প্রলেপটা দিতে হবে, তাহলে ক্যাথোড হিসেবে তাহলে লোহা ইউজ করব। অ্যানোড হিসেবে কি ইউজ করব, অ্যানোড হিসেবে ইউজ করব যার প্রলেপটা দিচ্ছে, মানে যে জিনিসের প্রলেপটা দিচ্ছে তাকে, তাহলে কোন জিনিসের প্রলেপ দিচ্ছে, সোনা, তাহলে সোনাকে। আবার লবণ হিসেবে ইউজ করব, এটা তোমরা জানবে না, ঠিক আছে, আমি নিজেও জানতাম না, ঠিক আছে, লবণ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, এটা কিন্তু কোশ্চেনে দেয় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ইউজ হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা কমপ্লেক্স, ঠিক আছে, এটার নাম হচ্ছে গিয়ে KAuCN, এটা হোল টুয়াইস, এটা একটা কমপ্লেক্স, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পটাশিয়াম ভাই সাহেব দাঁড়ান, তোমাকে লিখে দিচ্ছি, তোমরা উচ্চারণ করো, আমার দ্বারা হচ্ছে না এটা, পটাশিয়াম এটা পটাশিয়াম অ্যারো না অরোসায়ানাইড, ঠিক আছে, কি পটাশিয়াম অরোসায়ানাইড। সেম টু সেম যখন আমরা রূপোর প্রলেপ দেবো তখন এগুলো তো বলেই দেবে, রূপোর প্রলেপে এখানে তো লোহা ইউজ হবে, শুধু এখানে রূপোর ইউজ হবে, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ইউজ হয় রূপোতে, এটা সোনার ক্ষেত্রে, এই যে সোনার জানো তো সংকেত AU, তার জন্য এটা। আর রূপোর ক্ষেত্রে কি ইউজ হয়, পটাশিয়াম তো গেল, পটাশিয়াম আর্সেনোসায়ানাইড, পটাশিয়াম KAg, শুধু দেখো এখানে AG আর এখানে AU, এই দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে পরীক্ষায় পারবে না, এটা পরীক্ষায় দেয়। পটাশিয়াম আর্সেনোসায়ানাইড, স্পেলিং স্পেলিংটা লিখছি, আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে, ইজি, সাবাস। এই ছিল হচ্ছে কি আজকের ক্লাস, আরেকটা আমাকে ক্লাস দিতে হবে, ঠিক আছে, ধাতু নিষ্কাশন, আর ওটার জন্য ওটা আধ ঘন্টা আমি আজকেরই বানিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে। ধাতু নিষ্কাশন আর ধাতু বিশুদ্ধকরণ, ঠিক আছে, আধ ঘন্টাও লাগবে না ওটা, মেবি আজকের করে দিলেই ভালো হতো, কিন্তু দেখছি 1.5 ঘন্টার বেশি ওপরে হয়ে যাচ্ছে, তো যাচ্ছি না আমি। তো কি এত অবধি শেষ রাখি আজকে, ক্ষমা দিই তোমাদেরকে। আজকে কিন্তু অনেক ভালো জিনিসপত্র পড়াশোনা হয়েছে, ঠিক আছে, লেভেলের জিনিসপত্র, এগুলো পরীক্ষায় এখান থেকে আমি মানে শেষের দিকে যে কোশ্চেনগুলো আসে এখান থেকে মেবি 6 মার্কস আসে, ঠিক আছে, এই শুধু এই ইউনিটটা থেকে, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এরপর আমরা পড়বো অ্যানোড মার্ট কাকে বলে, ঠিক আছে, তারপর ধাতু নিষ্কাশন কাকে বলে, এগুলো পড়বো, এখান থেকে ভাই 6 মার্কস আসে। তো
তোমাদের কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে পড়া। আর এটাকে আমি ছিলাম, এটাকে আমি বুঝতে পারতাম না বলে আমি উদো ছেড়ে দিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? কিন্তু তোমরা উদো নয়, তোমরা পড়বে। ধন্যবাদ এতক্ষণ ধরে জ্ঞান শোনার জন্য, ঠিক আছে? তো ততদিনের জন্য কী বলছিলাম, ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।